হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেজর ডায়াগ্রাম অফ ট্রান্সফর্মার ফর ক্যাপাসিটিভ লোড। ফেজর ডায়াগ্রাম রিলেটেড লাস্ট ক্লাস। তো এই ছিল আমাদের ট্রান্সফর্মার। এখন এই ক্যাপাসিটিভ লোড শুধু না, ফেজর ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের কিন্তু 2-3টা ক্লাস, প্রিভিয়াস ক্লাস এই প্লেলিস্ট থেকে দেখে আসা লাগবে, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন আমরা পেতে পারি। আচ্ছা, তো আমাদের কোন কোন ক্লাসগুলো দেখা লাগবে? একটা নো লোড কন্ডিশন ট্রান্সফর্মার কেমন বিহেভ করে, একটা লোড কন্ডিশনের ট্রান্সফর্মার কেমন বিহেভ করে, আর যদি আমরা দেখতে চাই তাহলে ইএমএফ ইকুয়েশনটা একটু দেখে নিতে পারি, তাহলে আমরা এই ফেজর ডায়াগ্রামগুলো অনেক ইজিলি বুঝতে পারবো। তাহলে আমরা রেফারেন্স হিসাবে কোন জিনিসটাকে ধরি? ফ্লাক্স। কেন ধরি? কারণ আমরা দেখতে পারি যে ফ্লাক্স কিন্তু কনস্ট্যান্ট। এই ফাই প্রাইমারি সাইড থেকেও প্রাইমারি সাইডেও যে ফ্লাক্সটা যাবে, আবার সেকেন্ডারি সাইডেও ঠিক একই ফ্লাক্স যাবে। সুতরাং আমরা রেফারেন্স হিসাবে ফ্লাক্সকেই কাউন্ট করতে পারি। তাহলে আমরা ফ্লাক্সটা যদি ড্র করি রেফারেন্স হিসাবে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ব্যাপারটা এরকম হয়। এটা ছিল আমাদের সেই ফ্লাক্স। এখন এরপরে আসে ইনডিউসড ভোল্টেজ E1 এবং E2। E1 এবং E2 এর সাথে ফ্লাক্সের সম্পর্ক আমরা কি জানি? অবশ্যই জানি। E1 এবং E2 ফ্লাক্সকে ল্যাগ করে কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। আমরা ইএমএফ ইকুয়েশনের যখন প্রুফটা দেখছিলাম তখন থেকে আমরা জানি যে E1 এবং E2 90 ডিগ্রিতে ল্যাগ করে। এখন E1 এর যদি সেম মানের কিন্তু উল্টা দিকে যদি আমরা ডিরেকশনটা ড্র করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো, এই জিনিসটা হচ্ছে মাইনাস E1। এখন লেন্জ ল অনুসারে কিন্তু আমরা একটা জিনিস জানি। কি জিনিস? যে V1 এর কারণে আমাদের কিন্তু E1টা সৃষ্টি হয়। এখন আমরা লেন্জ লতে জানি কি, যার কারণে কোনো কিছু সৃষ্টি হয় তাকেই কিন্তু বাধা দেওয়া হয়। অর্থাৎ V1 এর কারণে যেহেতু E1 এর সৃষ্টি হয়েছে, E1টা কিন্তু V1কে তৈরি হতে বাধা দিবে। এর কারণেই E1 এর নেগেটিভ বরাবর যে মাইনাস E1টা, এটাকে V1 বলা হয় নর্মালি। কখন বলা হয়? আইডিয়াল ট্রান্সফর্মার ক্ষেত্রে এই জিনিসটা বলা যায়। কেন? কারণ যেই রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সগুলো আছে V1 এর থেকে যেগুলো লস হয়, এই জিনিসগুলো কিন্তু আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে থাকে না। আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনো ইম্পিডেন্স পার্ট কিন্তু থাকে না, জিরো। তাহলে আবার V1 এবং E1 যেহেতু প্যারালালি কানেক্টেড, আমরা বলতে পারি যে V1 এবং E1টা সেম, কিন্তু এদের ডিরেকশনটা হবে কি? উল্টা। কারণ লেন্জ ল অনুযায়ী কি V1কে অপোজ করবে, এর কারণে ডিরেকশনটা কিন্তু উল্টা দিকে। এখন আমরা ড্র করব I0, অর্থাৎ নো লোড কারেন্ট, প্রাইমারি কারেন্ট। I0টা কোন দিকে ড্র হবে? I0টা ড্র হবে, আমরা BH কার্ভ থেকে জানি I0 কিন্তু অলওয়েজ ল্যাগ করে। I1 এর মান যখন 0 তখনও কিন্তু ভোল্টেজের কিছু মান থেকে যায়, অর্থাৎ I0টা ল্যাগ করবে। এখন ভোল্টেজ V1 ইনপুট ভোল্টেজ এবং I0 নো লোড প্রাইমারি কারেন্ট এর মধ্যবর্তী কোণ সেটাকে হিস্টেরেসিস অ্যাঙ্গেল বলে। কারণ ওই যে বললাম যে কারেন্টের মান 0 হলে ভোল্টেজের কিছু মান থাকে, সুতরাং এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটাকে হিস্টেরেসিস অ্যাঙ্গেল বলা হয়। এরপর আমরা কিন্তু দুইটা কম্পোনেন্ট পেতে পারি I0 এর। কি কি কম্পোনেন্ট? এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আরেকটা কম্পোনেন্ট। এখন এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা, সেটা যেহেতু কোণ রয়েছে, এটা IW। এটার ভ্যালু কি হবে? I0 cos phi নট। আর এটা কি হবে? I মিউ, অথবা I0 sin phi নট। এখন I মিউ এর পরিচয়টা কি? ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, আর এটা IW বলতে বোঝায় ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট। এখন আমরা কিন্তু সেকেন্ডারি কারেন্টটা ড্র করতে পারি। সেকেন্ডারি কারেন্ট আমাদের এটা। এখন সেকেন্ডারি কারেন্টটা আসলে কোন দিকে হবে? আমাদের লোডটা কি? আমাদের লোডের দিকে তাকাতে হবে। লোডটা কিন্তু ক্যাপাসিটিভ লোড। প্রত্যেকটা লোডের জন্য কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট এর ডিরেকশনটা ভ্যারি করে। কখনো কখনো ভোল্টেজ লিড করবে, কখনো কখনো কারেন্ট লিড করবে। তো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা জানি
সব সময় কারেন্ট কিন্তু ভোল্টেজকে লিড করে, কিন্তু ইন্ডাকটিভের ক্ষেত্রে কিন্তু আমাদের ছিল উল্টাটা, ভোল্টেজ লিড করতো, কারেন্ট ল্যাগ করতো। আর এখানে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কিন্তু কারেন্ট লিড করবে, অর্থাৎ আমরা যদি কারেন্ট ড্র করতে চাই তাহলে কিন্তু ইন্ডিউস ভোল্টেজের এই ডিরেকশনে, এই সাইডে ড্র করতে হবে। তাহলে আমরা যদি ড্র করে ফেলি, এইটা হচ্ছে আমাদের সেই I2 কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট। এখন আবার আমরা প্রিভিয়াস একটা কনসেপশনে চলে যাই যে I2 এবং N2 এর কারণে কিন্তু একটা ফ্লাক্স তৈরি হয়, জানি আমরা এমএফ এর কারণে ফ্লাক্স তৈরি হয়, সেটার ডিরেকশন কি হয়, ফাইয়ের অপোজিট দিক বরাবর অবশ্যই। এটা সাপোজ ধরে নিলাম φ2, যেহেতু এখানে I0 প্রাইমটা আগে থেকেই আছে, তাহলে এখানে এক্সট্রা যে এক্সাইটিং প্রাইমারি কারেন্ট I1 প্রাইম, এটা কিন্তু ইউজ করা হয় এই কারণে যাতে I1 প্রাইম এবং N1 ক্রিয়েট হয়ে ফলটা এমএমএফ তৈরি করে। এমএমএফ এর কাজ কি, ফ্লাক্স তৈরি করে। এখন ফ্লাক্সের ডিরেকশনটা কোন দিকে হবে, φ2 যেই দিকে, φ1 এর ডিরেকশনটা হবে ঠিক তার অপোজিট দিকে, কারণ আমরা চাই কনস্ট্যান্ট ফ্লাক্স যাতে ফ্লো করুক। তাহলে φ1 এবং φ2 কি হয়ে যাবে, একে অপরকে অপোজ করে দিবে, তাহলে আমরা আবার সেই কনস্ট্যান্ট φ পেয়ে যাব। সুতরাং I2 এর দিকটা যেদিকে, I1 প্রাইম অর্থাৎ এক্সাইটিং প্রাইমারি কারেন্ট যদি আমরা ড্র করতে চাই তাহলে কিন্তু I2 এর অপোজিট দিকে হবে, কারণ এতে ডিরেকশনটা অপোজিট, সেম মানের হবে যাতে ফ্লাক্সটা অপোজ করে দিতে পারে। এখন আমরা ঠিক সেম কারেন্টটা আমরা ড্র করতে পারি, এটা হবে I1 প্রাইম। এখন I0 এবং I1 প্রাইমের ভেক্টরিক্যাল সামটা কিসের সমান, I1 এর সমান, অর্থাৎ প্রাইমারি কারেন্টের সমান। তাহলে আমরা যদি এখন একটা সামান্তরিক বিবেচনা করি, তাহলে কিন্তু ভেক্টরিক্যাল সামটা আমরা, সামের রেজাল্টেন্ট যেটা লব্ধি আমরা পেয়ে যাব। এই যে এই ভ্যালুটা, এটাই কিন্তু আমাদের সেই I1, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা কি যে আমরা জানি ভোল্টেজটা কোন কোন দিক দিয়ে লস হয়, I1 R1, I1 JX1 এবং E1 এ। তাহলে আমরা যদি ভোল্টেজ পেতে চাই V1, তাহলে আমাদের এইগুলো যোগ করে দিতে হবে। এখন আমরা যদি I1 R1 যোগ করতে চাই তাহলে কোনটার সাথে করতে হবে, I1 এর সাথে? না, অবশ্যই না, কারণ আমরা I1 R1টা কিন্তু একটা ভোল্টেজ ফর্ম। তাহলে আমরা যদি যোগ করতে চাই তাহলে অবশ্যই I1 এর প্যারালালি V1 এর সাথে I1 R1টা অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমাদের I1 R1। আবার I1 JX1 অর্থাৎ I1 X1 জিনিসটা কি, এটার সাথে কিন্তু 90 ডিগ্রিতে লিড করে। তাহলে আমরা যদি লিড করাতে চাই তাহলে আমরা সাপোজ এটা ধরে নিলাম, যদিও বা একটু দেখতে খারাপ লাগতে পারে, যাই হোক I1 X1 এর পার্টটা হচ্ছে এটা। এখন আমরা কি কি পেয়ে গিয়েছি, আমরা E1 পেয়েছি, I1 R1 পেয়েছি এবং I1 X1 পেয়েছি। E1 পেয়েছি, I1 JX1 পেয়েছি, I1 R1 পেয়েছি। তার মানে এটা কিসের সমান, ভোল্টেজের সমান। অর্থাৎ মূল বিন্দু থেকে যদি আমরা এটা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব V1। এটা হচ্ছে আমাদের সেই V1। এখন এই V1 আর এই V1টা কিন্তু সেম না। এই V1টা কখনকার জন্য প্রযোজ্য, যখন ইম্পিডেন্স পার্ট থাকবে, আর এই V1টা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে, যখন কোনো রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্সের পার্ট থাকবে না। এখন আমাদের কাজটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ V2 এর এটা ড্র করা। এখন V2 ড্র করতে গেলে আমরা কি জানি, V2 কিন্তু I2 কি করে, লিড করে অবশ্যই। তার মানে V2 আমাদের একটা কোণ করে এই পাশে এঁকে দিতে। এখন I2 এবং V2 এর মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম যে φ2 ধরে নিলাম। এখন আমাদের কি করতে হবে, E2 ইকুয়াল টু I2 R2, I2 JX2 এবং V2 এর সমষ্টি লস হয় এই তিনটা জায়গায়। তাহলে আমরা I2 R2 ড্র করতে পারি, I2 X2 ড্র করতে পারি। তাহলে V2 এর সাথে যদি I2 R2 ড্র করতে হয়, কিন্তু এটা কি হবে, লিড করবে। তাহলে এটা দিলাম হচ্ছে I2 R2। তারপরে আবার এটা 90 ডিগ্রিতে যদি লিড করাতে চাই, সাপোজ ধরে নিলাম এখানে সেই আমাদের I2 X2। তাহলে এদের মধ্যবর্তী যে
আমরা যদি যোগ করে দিই তাহলে কি E2 সমান কি V2 I2 R2 এবং I2 যে X2 পেয়ে গেলাম। তাহলে এইটাই আবার কি পেলাম, E2 পেলাম এবং V1 আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা ইম্পিডেন্সের পার্টটা বলতে চাই তাহলে এটা I2 R2 এটা I2 X2, তাহলে এদের মধ্যবর্তী যে যোগফলটা হবে এটা হবে নিশ্চয়ই I2 Z2, কারণ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের সমষ্টি হচ্ছে Z, এবং I1 R1 এবং I1 X1 এর সমষ্টি যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা I1 Z1 পেয়ে যাব। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম।